নমস্কার শ্রোতা বন্ধুরা, ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রাকৃতিক বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের নানাবিধ বিষয়গুলি প্রাসঙ্গিকতা অনুসারে এখানে আমরা আমাদের উপলব্ধি সহ উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চের পাশে থাকবেন। আজকে আমরা পড়ছি 2020 সালে প্রবর্তিত জাতীয় শিক্ষানীতির উপর ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চের অনুধাবনমূলক প্রবন্ধ বা স্টাডি নোট, যা ধারাবাহিকভাবে সংগঠনের মুখপত্র অন্বেষণেতে প্রকাশিত হয়েছিল। সামগ্রিক আলোচনাটি কয়েকটি পর্বে ভাগ করা হয়েছে প্রকাশের স্বার্থে। আজ থাকছে এর তৃতীয় পর্ব। আজকে আমরা আলোচনা করব রাজ্যে নয়া জাতীয় শিক্ষানীতি রূপায়ণ কী প্রভাব রাখছে। শুরু হচ্ছে জাতীয় শিক্ষানীতির তৃতীয় পর্ব। রাজ্যে সরকারি স্কুল শিক্ষাক্ষেত্রে বিগত কিছু সময় ধরে সংস্কার কর্মসূচি গ্রহণ ও তার রূপায়ণে ব্যাপক তেজিভাব লক্ষ্য করা যাচ্ছে। 2018 সালের আগে থেকেই যা শুরু হয়েছিল, এখন তার গতি বৃদ্ধি পেয়েছে বলা চলে। কম ছাত্র সংখ্যা দেখিয়ে এডিসি এলাকায় 28টি স্কুল বন্ধ করে দেওয়া, এই ধারাবাহিকতায় 2021 সালের মার্চ মাসে কম ছাত্র সংখ্যার কারণ দেখিয়ে পশ্চিম জেলার 25টি স্কুলের বিজ্ঞান বিভাগ বন্ধ করে দেওয়া, 20টি স্কুলকে মিশনারি সংস্থার হাতে তুলে দেওয়া, গ্রাম পাহাড়ের 900টি স্কুলকে একত্রে আনার প্রক্রিয়া চালু করা, 2021 সালের জানুয়ারি মাসে দক্ষিণ ত্রিপুরা জেলায় নির্দিষ্ট করা কিছু শিক্ষকদের দিয়ে একাধিক স্কুলে পড়ানোর নির্দেশ জারি করা, অক্টোবর মাসে সিপাহীজলা জেলায় ছাত্র দিয়ে ছাত্র পড়ানোর নির্দেশ জারি করা, ধলাই জেলায় স্কুলের সকাল ও দুপুরের বিভাগকে একত্রিত করা, যা এখন ধীরে ধীরে বিভিন্ন জেলায় চালু করা হচ্ছে, দক্ষিণ জেলায় অনলাইন এডুকেশন সংস্থা বাইজুসের মাধ্যমে ক্লাস করানোর ব্যবস্থা করা, ইত্যাদি ইত্যাদি। এই সংস্কার প্রক্রিয়ার সর্বশেষ তথা সর্বাধিক গুরুত্বপূর্ণ সংযোজন হচ্ছে গত 2রা ডিসেম্বর ত্রিপুরা স্কুল শিক্ষা অধিকর্তা স্বাক্ষরিত একটি নোটিশ, যা থেকে জানা যায় যে রাজ্য সরকার পলিসি টু রেগুলেট অ্যান্ড এনকারেজ প্রাইভেট পার্টিসিপেশন ইন স্কুল এডুকেশন সেক্টর ইন ত্রিপুরা নামে একটি শিক্ষানীতি গ্রহণ করেছে। অর্থাৎ নাম থেকেই যা স্পষ্ট তা হল, রাজ্যের স্কুল শিক্ষাক্ষেত্রে বেসরকারি সংস্থার নিয়ন্ত্রণ ও অংশীদারিত্বকে উৎসাহ দেওয়া হবে এই নীতি রূপায়ণের মাধ্যমে। এর পাশাপাশি ঘোষণা করা হচ্ছে বিদ্যাজ্যোতি প্রকল্পের। এই প্রকল্পের মাধ্যমে বিগত শিক্ষাবর্ষে 100টি সরকারি স্কুলকে চিহ্নিত করা হয়েছে, যেগুলোকে সিবিএসসির অধীনে এনে আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষাদান করা হবে। একই সঙ্গে বলা হয়েছে এই স্কুলে পড়তে হলে ছাত্রছাত্রীদের 1000 টাকা করে দিতে হবে। খবরে প্রকাশ, চলতি শিক্ষাবর্ষে আরও 25টি স্কুলকে এই প্রকল্পের অধীনে আনা হয়েছে। 10 পৃষ্ঠার এই শিক্ষানীতির শুরুতেই প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ড অংশে উল্লেখ করা হয়েছে যে রাজ্যের শিক্ষাক্ষেত্রে নতুনভাবে নিবেশ করার প্রয়োজনীয়তা রয়েছে। এক প্রকার কারণ হিসেবে পরের বাক্যেই লেখা আছে, রাজ্য সরকার 2019 সালের ফেব্রুয়ারি মাসে রাজ্যের সমস্ত সরকারি স্কুল, সরকারি সহায়তাপ্রাপ্ত স্কুল এবং মাদ্রাসাগুলিতে একটি সামগ্রিক সমীক্ষা চালিয়েছিল। এই সমীক্ষায় দেখা যায়, তৃতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মাত্র 42.5% ছাত্রছাত্রী যার যার ক্লাস অনুযায়ী যথাযথ মানে রয়েছে। এছাড়া রাজ্যের তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর মধ্যে মাত্র 18.78% ছাত্রছাত্রী রয়েছে যারা ভাগ অঙ্ক কষতে পারে। এরপরই 2 নম্বর বিন্দু রেশনাল বিহাইন্ড দ্য প্রপোজাল বা প্রস্তাবের কারণ অংশে বলা হয়েছে, রাজ্যে উচ্চ গুণমানের শিক্ষা প্রদানের জন্য বেসরকারি প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হচ্ছে। যে সমস্ত স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতি নেই কিংবা খুব কম, অর্থাৎ নো অর ভেরি লো এনরোলমেন্ট নামক স্কুলগুলি, সেই সমস্ত স্কুলগুলোর জমি, বাড়ি সহ 30 বছরের জন্য লিজে
যা পরে আরও ৩০ বছরের জন্য বাড়ানো যেতে পারে, এই ব্যবস্থায় বেসরকারি সংস্থার হাতে দিয়ে দেওয়া হবে। সরকারি স্কুলগুলোকে যে লক্ষ্যে বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে তার উল্লেখ করা হয়েছে দলিলের ২ নম্বর বিন্দুর ৭টি উপবিন্দুতে, যার মধ্যে রয়েছে শিখন স্তরের উন্নতি সাধন, গ্রামীণ এলাকায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান গড়ে তোলা, খেলার জন্য বিশেষ প্রতিষ্ঠান গড়ে তোলা, জীবনশৈলী উন্নতির জন্য আবাসিক স্কুল গড়ে তোলা ইত্যাদি। ৩ নম্বর বিন্দুতে বলা হয়েছে রাজ্য সরকার বছরে ২ বার করে কম ছাত্রছাত্রী বিশিষ্ট স্কুলগুলোকে চিহ্নিত করবে এবং অনলাইনের মাধ্যমে তালিকা ঘোষণা করবে, যাতে বিভিন্ন সংস্থা আবেদনের জন্য এগিয়ে আসতে পারে। ৪ নম্বর বিন্দুতে স্কুল পরিচালনার জন্য বেসরকারি সংস্থাসমূহের কি কি গুণমান থাকা জরুরি সেই ভিত্তিতে ৬টি ক্যাটাগরি তৈরি করা হয়েছে। এই হিসেবে প্রথম ক্যাটাগরিতে যে সমস্ত সংস্থা সুযোগ পাবে তাদের রাজ্য সরকার স্কুলের জমি ও বাড়ির সরকারি মূল্যের ওপর ৭৫% পর্যন্ত ছাড় দেবে। এই দলিলের ৫ নম্বর বিন্দুর ই নম্বর উপবিন্দুতে লেখা আছে বেসরকারি অংশীদারিগণ ওই সব স্কুলে নিজেদের শিক্ষক নিজেরাই নিয়োগ করবে। এফ নম্বর উপবিন্দুতে বলা হয়েছে ইতিমধ্যেই যারা এই সব স্কুলে পাঠরত তাদের থেকে ফি নেওয়া হবে না, অর্থাৎ বিভিন্ন ক্লাসে নবাগতদের থেকে ফি নেওয়া শুরু হবে। এই ফি এর হার কোন ক্লাসে কত হবে সেই বিষয়ে কোনো কিছু লেখা নেই। জি নম্বর উপবিন্দুতে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য ২৫% আসন সংরক্ষিত রাখার কথা উল্লেখ করা হয়েছে। এই হচ্ছে রাজ্য সরকার কর্তৃক ঘোষিত সাম্প্রতিক শিক্ষানীতির সারসংক্ষেপ। তাহলে দেখা যাচ্ছে সরকারি স্কুলগুলোতে পাঠরত ছাত্রছাত্রীদের শিক্ষাগত দুর্বল স্থিতি দেখিয়ে সেগুলোর উন্নতি সাধন করা এবং সেরা মানের স্কুল স্থাপনের জন্য বেসরকারীকরণ করা হচ্ছে। অথচ ১ নম্বর বিন্দুর প্রেক্ষাপট অংশেই রাজ্য শিক্ষার উন্নতি দর্শাতে গিয়ে লেখা হয়েছে পিজিআই বা পারফরমেন্স গ্রেডিং ইন্ডেক্সে ত্রিপুরা ২০১৭-১৮ সালে ছিল গ্রেড 5-এ, সেই থেকে ২০১৯-২০ সালে নাকি গ্রেড 1-এ চলে এসছে। তার মানে সরকারি পরিচালনাতেই পরিস্থিতির উন্নতির দিকে যাচ্ছিল। তাহলে এই বেসরকারি অংশীদারিত্বটা কেন? এর কোনো যুক্তিসম্মত জবাব এই দলিলে নেই। দ্বিতীয়ত বলা হয়েছে নো অর ভেরি লো এনরোলমেন্ট স্কুলগুলোকে বেসরকারি মালিকানায় নিয়ে যাওয়া হবে। দুটি বিষয় এখানে স্পষ্ট করে বলা হয়নি। এক, উপস্থিতির সংখ্যা কত হলে সেটাকে খুব কম ধরা হবে। ২, প্রতিবারে সর্বোচ্চ কতগুলো স্কুলকে বেসরকারি করা হবে। যেহেতু কোনো নিরিখ স্থির করা হয়নি, সুতরাং যে কোনো সংখ্যক স্কুল চিহ্নিত করে কম উপস্থিতির লেবেল সেঁটে দেওয়ার সুযোগ রয়েছে এই শিক্ষানীতিতে। এছাড়া সবচেয়ে বড় প্রশ্ন যা জনমনে ঘুরপাক খাচ্ছে তা হলো বেসরকারি সংস্থার হাতে এমন কী জাদুদণ্ড রয়েছে যেটা সরকারের কাছে নেই, যেটা দিয়ে স্কুল ছুটদের স্কুলে ফিরিয়ে আনা যাবে। যেভাবে ছাত্রদের গুণমানের সমীক্ষা করেছে সরকার, সেভাবেই অনুপস্থিতির কারণ বের করার জন্য সমীক্ষা চালানো প্রয়োজন নয় কি? সমস্যার কারণ অনুসন্ধান করাই তো সমাধানে পৌঁছানোর প্রথম পদক্ষেপ। তৃতীয়ত, বেসরকারি হয়ে যাওয়া স্কুলগুলোতে কর্মরত শিক্ষকদের অন্যত্র নিয়ে যাওয়া হবে এবং সংশ্লিষ্ট স্কুলগুলোতে বেসরকারি সংস্থা শিক্ষক নিয়োগ করবে। অর্থাৎ এই স্কুলগুলোতে আর সরকারি শিক্ষক নিয়োগ করতে হবে না। সামগ্রিকভাবেই সরকারি শিক্ষক নিয়োগের সংখ্যা কমতে থাকবে এবং এই কমে যাওয়ার হার ক্রমাগত বাড়তে থাকবে, যেহেতু বছরে 2 বার করে অনির্দিষ্ট সংখ্যায় স্কুল বেসরকারি হতে থাকবে। চতুর্থত, প্রাইভেট হয়ে যাওয়া স্কুলগুলোতে নতুন করে যারা ভর্তি হবে তাদের পয়সার বিনিময়ে পড়তে হবে। অন্যদিকে বিদ্যাজ্যোতি স্কিমের অন্তর্গত হয়ে যাওয়া স্কুলগুলোতে নতুন করে যারা ভর্তি হবে তাদেরও পয়সার বিনিময়ে পড়তে হবে। অর্থাৎ অবৈতনিক সরকারি শিক্ষার নীতি থেকে সরে আসা হচ্ছে। সহজ কথা হচ্ছে, এই স্কুল ফির পরিমাণ কম বেশি যাই হোক, যারা সেটা মেটাতে পারবে তারাই লেখাপড়া করতে পারবে।
এই ক্ষেত্রে আর্থিকভাবে অনগ্রসরদের জন্য 25% আসন সংরক্ষণ নতুন কোনো বিষয় নয়। শিক্ষার অধিকার আইনে সেটা অনেক আগে থেকেই ছিল। এই নিয়ম মেনেই বেসরকারি প্রতিষ্ঠানগুলিও তার শিক্ষার বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই সমস্ত পদক্ষেপগুলি কি ত্রিপুরা সরকারের স্বতন্ত্র সিদ্ধান্ত? না, মোটেও না। চোখ ফেরালেই দেখা যাবে এই করোনাকালে পাশের রাজ্য পশ্চিমবঙ্গে প্রচুর স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশেও একই চিত্র। কেরলে তো ত্রিপুরার মতোই সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি হাতে তুলে দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। আপাতদৃষ্টিতে রাজনৈতিকভাবে বিরোধী বিভিন্ন দলের সরকারগুলি একই নীতি কেন কার্যকর করছে? সহজ কথায় এর জবাব হচ্ছে, গোটা দেশেই জাতীয় শিক্ষানীতি 2020 রূপায়ণ চলছে, যা ত্রিপুরার শিক্ষামন্ত্রী অকপটে স্বীকারও করেছেন। এইখানে উল্লেখ থাকা জরুরি যে এই শিক্ষানীতি 2020 সালে পাশ করা হলেও এর উদ্দেশ্য হচ্ছে 1986 সালে রাজীব গান্ধীর প্রধানমন্ত্রিত্বের সময়কালে শিক্ষানীতির অসম্পূর্ণ লক্ষ্যকে পূরণ করা। তাই তো রাজ্য নির্বিশেষে গোটা দেশেই শিক্ষাক্ষেত্রে একই রকম সংস্কার কর্মসূচি লাগু করা হচ্ছে। উল্লেখ্য যে জাতীয় শিক্ষানীতি 2020 7 নম্বর বিন্দুতে লেখা আছে, গোটা দেশে সরকারি স্কুলের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে, অভিনব কায়দায় স্কুলের সংখ্যা কমিয়ে আনতে হবে। এর নাম দেওয়া হয়েছিল স্কুল রেশনালাইজেশন। সেই মূল দলিলেও স্কুলগুলোর দুর্বল অবস্থা এবং ছাত্র স্বল্পতা যুক্তি হিসেবে তুলে ধরা হয়েছিল। জাতীয় শিক্ষানীতি 2020 8 নম্বর বিন্দুর বিভিন্ন উপবিন্দুতে স্কুল শিক্ষার ক্ষেত্রে বেসরকারি সংস্থাসমূহকে উৎসাহ দানের কথা বারে বারে বলা হয়েছে। এমনকি বেসরকারি সংস্থার জন্য যেন কোনোভাবেই দমবন্ধকর অবস্থা তৈরি না হয় সেদিকেও নজর রাখতে বলা হয়েছে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও জাতীয় শিক্ষানীতি 2020 5.5 নম্বর বিন্দুতে দিশা দেখানো হয়েছে স্কুল একত্রীকরণ বা ক্লাস্টার অফ স্কুলস করে কম সংখ্যক অস্থায়ী ধাঁচের শিক্ষক দিয়ে কাজ চালানোর। অর্থাৎ বোঝাই যাচ্ছে শুরুতে উল্লেখ করা রাজ্যের প্রতিটি সিদ্ধান্ত আসলে জাতীয় শিক্ষানীতিকে নজরে রেখেই করা হচ্ছে। 2025 সালের মধ্যে এই শিক্ষানীতি রূপায়ণের কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা স্থির করেছে ভারত সরকার। অর্থাৎ এই শিক্ষানীতি রূপায়ণের কাজ খুব শীঘ্রই আরও গতি পাবে। তার মানে স্কুল বন্ধ করে দেওয়া, বেসরকারি হাতে সঁপে দেওয়া, সরকারি স্থায়ী পদে শিক্ষক নিয়োগ কমিয়ে নিয়ে আসার ঘটনা বাড়তেই থাকবে। এর অবশ্যম্ভাবী পরিণতি নিয়েই আজ গোটা দেশের সচেতন ছাত্র শিক্ষক, অভিভাবক, শিক্ষাবিদ তথা বিজ্ঞানকর্মীরা চিন্তিত। কেননা এই সিদ্ধান্তের ফলে হয়তো শিক্ষাক্ষেত্রে পুঁজিনিবেশকারী অল্প কিছু কোম্পানির মালিকদের ঘরে মুনাফার অঙ্ক জমা হবে, কিন্তু সমাজের এক বৃহত্তর অংশ প্রাতিষ্ঠানিক শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে পড়বে। এর ফলে গোটা সমাজ ব্যবস্থা এমন এক ভয়ঙ্কর অন্ধকারের দিকে এগিয়ে যাবে, তাতে কোনো সন্দেহই নেই। শিক্ষাক্ষেত্রের বৈষম্য আরও বেড়ে যাবে। বিজ্ঞানমনস্ক সমাজ নির্মাণের স্বার্থে প্রাতিষ্ঠানিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। আজ যখন গোটা সমাজকে একই ধরনের শিক্ষায় শিক্ষিত তথা বিজ্ঞানমনস্ক রূপে গড়ে তোলার জন্য প্রয়োজন ছিল গোটা শিক্ষা ব্যবস্থার সরকারিকরণ করা, সেই জায়গায় সরকারি বিদ্যালয়গুলিকে বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত একটি পশ্চাদপদ সিদ্ধান্ত নয় কি? ভবিষ্যৎ প্রজন্মের প্রতি সরকারের দায়বদ্ধতা যদি আমরা না বুঝি এবং নিজেদের দায়বদ্ধতা যদি স্বীকার না করি, এখনই যদি এই বিষয়ে আমরা না ভাবি, তাহলে আগামী দিনে এর মাসুল আমাদের দিতেই হবে।